নেক্সট কোশ্চেন পড়বো হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। কি বললাম? হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। তো দেখ, আচ্ছা এখন যদি বলি আমাদের হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে চালু হয়েছিল? আগের দিন বলেছিলাম, বল কত সালের হস্তান্তরযোগ্য দলিল আইনটা কত সালে চালু হয়েছিল? আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? 1881। এইগুলো মুখস্থ রাখতে হবে কোনটা। যেমন যেমন আগের দিন পার্টনারশিপ অ্যাক্ট 1932, হস্তান্তরযোগ্য এমসিকিউ আসতে পারে, তো পড়তে হবে তোকে। হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে চালু হয়েছিল? 1881। আর কি বললাম? পার্টনারশিপ অ্যাক্ট কত করেছিলাম? 1932। ঠিক আছে তো? তা মাথায় রাখবি কিন্তু, আইনগুলো মনে রাখতে হবে। আর হস্তান্তরযোগ্য দলিল আইনে এইমাত্র পড়লাম কত নম্বর ধারায় বাণিজ্যিক হুন্ডি বলেছে? 5 নম্বর ধারা। এগুলো শর্ট কোশ্চেন দেবে। এই আমি তোর সঙ্গে কথা বলছি, তুই আমাকে বলে দিচ্ছি, অ্যান্সার হয়ে যাচ্ছে, আলাদা করে পড়তে হলো না। এগুলো পড়তে হবে তোকে, মনে রাখতে হবে। তো হস্তান্তরযোগ্য দলিল আইনের 5 নম্বর ধারায় বাণিজ্যিক হুন্ডির তো একটা ডেফিনেশন দিয়েছে বিল অফ এক্সচেঞ্জের। সেখান থেকেই আমি এতক্ষণ যে বললাম বাণিজ্যিক হুন্ডি কাকে বলে, সেখান থেকে অনেকগুলো বৈশিষ্ট্য বেরিয়ে আসে, সেই বৈশিষ্ট্যই লিখব। তো এখানে বলছে কি, আচ্ছা কিছুক্ষণ আগে বললাম তোর, আচ্ছা আমি যে ফরম্যাটটা বললাম, কি বললাম, কি মনে হয় বিল অফ এক্সচেঞ্জ কি রিটেন হতে হবে? তো রিটেন তো হতে হবে, আর একটা সিগনেচার থাকতে হবে, হতে হবে কি হবে না? তো এখানে তাই বলেছে। দেখ বলেছে লিখিত স্বাক্ষরিত, বলছে বাণিজ্যিক হুন্ডি অবশ্যই লিখিত। আচ্ছা মুখে মুখে বাণিজ্যিক হুন্ডি হবে? আমি তোকে বললাম 3 মাস পর টাকা দিয়ে, কোনো দাম আছে কথায়? না, লিখিত হতে হবে, রিটেন হতে হবে এবং সিগনেচার থাকতে হবে। আমি লিখে দিলাম তোকে, তুই বিলটা অ্যাকসেপ্ট করলি, লেটারটা অ্যাকসেপ্ট করলি, তোকে সিগনেচার করে দিতে হবে। তুই যদি সিগনেচার না করিস তার মানে এখনো কমপ্লিটই হয়নি। আমার কথাটা বোঝা গেল তো? তাহলে কী হতে হবে? লিখিত স্বাক্ষরিত। দেখ কী লিখেছে, বলছে বাণিজ্যিক হুন্ডি অবশ্যই লিখিত ও হুন্ডি লেখক দ্বারা স্বাক্ষরিত হতে হয়। বোঝা গেল? কি সুন্দর, এক লাইনে লিখে দেবো। তার বলছে আনকন্ডিশনাল অর্ডার, কিছুক্ষণ আগেই বলছিলাম, অর্ডারের কথা বলছিলাম। আনকন্ডিশনাল অর্ডার কি বলছে? শর্তহীন আদেশ হুন্ডিতে পরিষ্কারভাবে, ঠিক আছে, ক্লিয়ারলি ভাবে বলতে হবে স্পষ্ট ও শর্তহীন অর্থ প্রদানের আদেশ থাকে, এটা বলেই দিতে হবে। ঠিক আছে, মানে এখানে কি বলছে, হুন্ডিতে মানে যে আমরা যে বিলটা লিখছি না, বিলে দলিল লেখক অর্থাৎ বিলটা যে লিখছে না, গ্রাহককে যে ওর কাছে যে টাকাটা পায় না, নিঃশর্ত আদেশ দেবে। নিঃশর্ত মানে আনকন্ডিশনাল অর্ডার দেবে। দলিলে আদেশের পরিবর্তে অনুরোধ করবে না, কিন্তু আদেশ দেবে, আদেশ। আচ্ছা অর্ডার করা আর রিকোয়েস্ট করার মধ্যে তফাৎ বুঝিস তো? আমি অর্ডার করলাম, এ ভাই টাকাটা দিয়ে দিবি, আর অনুরোধ করলাম তোমার কাছে টাকাটা পাই, তুমি দিলে ভালো হয়, দুটো এক জিনিস। তো এখানে বলছে, ভালো করে বুঝতে পারলি লাইনটা মানে কি বলছে? বলছে আদেশ করবে, শর্তহীন আদেশ দেবে, কোনো অর্ডার মানে কি করব, অনুরোধ করব না। লাইনটার মানে বোঝা গেল তো? বলছে হুন্ডিতে স্পষ্ট ও শর্তহীন অর্থ প্রদানের আদেশ থাকবে, কোনো রকমের রিকোয়েস্ট করব না। বোঝা গেল কি বললাম? 3 নম্বর বলেছে ফিক্সড টাইম। আচ্ছা কিছুক্ষণ আগে যখন বিল লিখছিলাম বললাম না 3 মাস পর, ও বলেছে 3 মাস পর টাকাটা শোধ করে দেবে, তাহলে একটা টাইম উল্লেখ থাকবে, তো টাইমের উল্লেখ থাকতে হবে। তো বিল কি একটা, অবশ্যই টাইম বলতে হবে। তাই বলছে নির্দিষ্ট সময়কাল, বলছে এই দলিলে উল্লিখিত অর্থ চাহা মাত্র বা নির্দিষ্ট সময়ের পরে প্রদান করতে হয়, একটা নির্দিষ্ট টাইম তো উল্লেখ করতেই হবে। আচ্ছা তারপর হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ। আচ্ছা কি মনে হয় এই বিলে কটা পার্টি থাকে? এই মাত্র বললাম, বল। 3টে পার্টি। 2টো পার্টি তো বললাম, অ্যাকচুয়ালি 3টে পার্টি থাকে। ডয়ার, ডই, পেই। ও চলে আসলো মাঝখানে, গুড্ডু। আমার সঙ্গে তোর যে লেনদেন হচ্ছে, ধর আমি তোর উপর বিল লিখলাম, ধর মিস্টার রাম মিস্টার শ্যামকে বিল লিখলো, শ্যামের উপর বিল লিখলো, তাহলে রাম আর শ্যাম দুটো পার্টি তো। তা রাম শ্যামের উপর বিল লিখলো, এবার মানে আমি তোর কাছে টাকা পাই, মানে রাম শ্যামের কাছে টাকা পাই, তাই রাম চিঠিটা লিখলো। রাম যে চিঠি লিখলো, রাম হলো ডয়ার, ঠিক আছে। কার ওপর চিঠি লিখলো? শ্যামের ওপর, তাহলে শ্যাম হয়ে গেলো ড্রয়ি, ঠিক আছে। এবার আমার কাছে, রামের কাছে কেউ টাকা পেতে পারে, রাম তাকে তুই সাইন করে, মানে শ্যাম সাইন করে বিলটা রামকে দিয়ে দিল, রাম আবার কি করলো, রাম আবার ওই বিলটা কাউকে দিয়ে দিল। ডয়ার, ডই, পেই। অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জে 3টে পার্টি থাকে। কি কি পার্টি থাকে? ডয়ার, ড্রই, পেই। ডয়ার কাকে বলে? যে বিল লেখে, ঠিক আছে। ড্রই যার ওপর বিলটা লেখে, ঠিক আছে, যার ওপর বিলটা লেখে। আর পেই মানে যদি ডয়ারের কাছে কেউ টাকা পায় সেই বিলটা তাকে দিয়ে দেবে, এটাকে বলে পেই, ঠিক আছে। তো হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা তারপর নির্দিষ্ট ব্যক্তি মানে স্পেসিফাইড পার্সন। হুন্ডি লেখক মানে ড্রয়ার, হুন্ডি গ্রাহক মানে ড্রয়ি,
হুন্ডি প্রাপক মানে পেই, মানে ড্রয়ার ডয়ি পেই অবশ্যই নিশ্চিত ও নির্দিষ্ট ব্যক্তি হয়ে থাকে। নিশ্চিত মানে নির্দিষ্ট একটা স্পেসিফাইড পার্সন হয়ে থাকে। নির্দিষ্ট অর্থমূল্য মানে স্পেসিফাইড ভ্যালু। হুন্ডিতে না তুমি একটা নির্দিষ্ট ভ্যালু লিখতে হবে। বলছে হুন্ডিতে পদেয় অর্থের পরিমাণ প্রচলিত বৈধ মুদ্রায় নির্দিষ্টভাবে উল্লেখ থাকে, মানে একটা স্পেসিফাইড ভ্যালু থাকবে এখানে। আর উপযুক্ত স্ট্যাম্প, যখন স্পেসিমেন্ট করলাম ওখানে স্ট্যাম্প ছিল তো একটা, মনে পড়ছে দেখ স্ট্যাম্প ছিল একটা। বলছে এই দলিলটি আইন, মানে এটা আইন, মানে এর কোনো ভ্যালুই থাকবে না যদি স্ট্যাম্প না বসে। স্ট্যাম্প বসালাম মানে এটা আইনানুগ হয়ে গেল, ল হয়ে গেল। তো আইন সম্মত করার জন্য উপযুক্ত মূল্যে স্ট্যাম্প বসাতে হয়, স্ট্যাম্প যুক্ত করা প্রয়োজন। আর কি অ্যাকসেপ্টেন্স বাই ড্রয়ি, হুন্ডি গ্রাহকের স্বীকৃতি। হুন্ডিটি গ্রাহকের দ্বারা অবশ্যই স্বীকৃতি হওয়া প্রয়োজন। আমি তোর উপর বিল লিখলাম, তুই ধর বিলটা অ্যাকসেপ্টই করলি না, তাহলে আর কি হলো? তাহলে বোঝা গেল পয়েন্টগুলো? দেখ তোদের বইতে হয়তো 6টা পয়েন্ট আছে, এখানে 8টা পয়েন্টের কথা বলে দিলাম, ঠিক আছে? বোঝা গেল তো? তুই সবকটা পয়েন্ট লিখে দিবি, সবকটা পয়েন্টই লিখে দিবি, 8টা পয়েন্ট লিখে দিবি, মানে যেহেতু ছোটো ছোটো পয়েন্ট আছে 8টা পয়েন্ট না লিখতে বলে 6টা পয়েন্ট লিখে দিবি, নাম্বার পেয়ে যাবি। ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেল?